হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের পদার্থের অবস্থার শেষ ক্লাসে। ওকে, সো ছোটো একটা ক্লাস হবে, আমাদের আসলে খুব বেশি টপিক বাকি নাই, আমাদের ছোট একটা টপিক বাকি আছে পাতন, তো ওইটা শেষ করে দিব আমরা আজকে। ছোটো একটা ক্লাস হবে, আমাদের আসলে খুব বেশি হ্যাঁ ওকে, আশা করি আমার কথা সব ঠিকঠাক মতো আছে, আমি সবাইকে একটু তাহলে মেনশন করে দিই, এরপরই হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো চলো আমরা তাহলে আজকে আমরা আলোচনা করবো আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের শেষ টপিক। এই চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা সিকোয়েন্সিয়ালি আগাবো, অর্থাৎ চ্যাপ্টার 3 শুরু হবে আমাদের, কেমন? আচ্ছা, তো আমি এমনি বলছি তোমাকে প্রতি উইকে 2টা ক্লাস হবে আমাদের, যেহেতু আসলে একটা ক্লাস একটু মিস হয়ে গেছিলো আমি অসুস্থতা থাকার কারণে, সো একটা আমরা এক্সট্রা ক্লাস দিয়ে দিব তোমাদেরকে, কেমন? ওকে, চলো আমরা শুরু করি, কথা না বাড়ে আমরা আজকে পড়বো তোমার হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3 পদার্থের অবস্থা। আমাদের ওই যে পাতন টপিকটা বাকি আছে, আমাদের পাতন আর ঊর্ধ্বপাতন, আর আমরা কিছু সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবো, এরপরে আমাদের চ্যাপ্টারটা আসলে শেষ। তো পাতনের এখানে ডেফিনেশন বলছে, বাট ডেফিনেশন জানার আগে দুইটা জিনিস একটু আমাদের বুঝতে হবে। পাতন বোঝার জন্য আমাদের আগে ফার্স্টে বুঝতে হবে বাষ্পীভবন কী জিনিস, আর আরেকটা জিনিস বুঝতে হবে ঘনীভবন কী জিনিস। দেখো এগুলো তোমরা জানো যে বাষ্পীভবন কী বলো তো, এখানে বাষ্পীভবন হচ্ছে তাপ প্রয়োগের মাধ্যমে তুমি যদি তরল পদার্থকে গ্যাসীয় অবস্থায় পরিণত করো, সেটাকে আমরা বলতে পারি বাষ্পীভবন বা বাষ্পে পরিণত করো, কেমন? তরল পদার্থকে বাষ্পে যদি পরিণত করা হয়, তাহলে আমরা বলবো এখানে, আমরা যদি ফার্স্টে আগে বাষ্পীভবনের ডেফিনেশন দিই, দেখো দুইটা ডেফিনেশন আমরা এখানে আগে দিব। একটা হচ্ছে বাষ্পীভবন, বাষ্পীভবন। তো বাষ্পীভবনের ডেফিনেশন কী হবে? বাষ্পীভবন মানে হচ্ছে তাপ প্রয়োগে কোনো একটা তরল পদার্থকে তুমি যদি বাষ্পে পরিণত করো, তাকে আমরা বলি বাষ্পীভবন, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলবো যে তাপ প্রয়োগের দ্বারা তাপ প্রয়োগের দ্বারা তাপ প্রয়োগের দ্বারা একটি তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়ার নাম প্রক্রিয়ার নাম হচ্ছে তোমার বাষ্পীভবন। তাহলে বাষ্পীভবন জিনিসটা কি? আমরা তাপ প্রয়োগ করে তরল পদার্থটাকে আমরা বাষ্পে পরিণত করব, আর এই বাষ্পে পরিণত করার যে প্রসেস, এটাকেই বেসিক্যালি আমরা বাষ্পীভবন বলতেছি। আচ্ছা, বুঝলাম আমরা। এরপরে আরেকটা আছে, দেখো আমাদের কাছে টার্ম আছে ঘনীভবন। তো ভাই ঘনীভবন জিনিসটা কি? ঘনীভবন মানে হচ্ছে তুমি যদি বাষ্পটাকে শীতল করো, বাষ্পটাকে যদি তুমি শীতল করে তাকে যদি তরলে পরিণত করো, সেই প্রসেসটাকে তুমি বলো ঘনীভবন, অর্থাৎ বাষ্পীভবনের উল্টা কাজ। তাহলে দেখো এরপরে যে আমাদের টার্মটা আছে তার নাম হচ্ছে আমাদের ঘনীভবন। আর ঘনীভবনের ডেফিনেশন হচ্ছে এরকম, তোমার বাষ্পকে শীতল করে তা তরলে পরিণত করার, দেখো তাহলে কি বললাম আমি, যে বাষ্পটাকে শীতল করে সেটাকে তরলে পরিণত করার যে প্রক্রিয়া, তরলে পরিণত করার প্রক্রিয়ার নাম ঘনীভবন, বা যেটাকে তোমরা আসলে অ্যাকচুয়ালি কনডেনসেশনও বলে থাকো। এগুলো কিন্তু আমরা একদম প্রথম ক্লাসের পড়া, বাট তোমাকে আরেকবার একটু রিমাইন্ড করা দিচ্ছি, বা আরেকবার একটু তোমাকে মনে করাই দিচ্ছি জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা যেটা, এখন পাতন কী জিনিস? আমরা অ্যাকচুয়ালি পাতন কেন ইউজ করি জানো? পাতন ইউজ করি, ধরো একাধিক তরল পদার্থের মিশ্রণ আছে তোমার কাছে, কি আছে? ধরো 2টা তরল পদার্থ দিয়ে তোমাকে বোঝাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো 2টা তরল পদার্থ নিছো, একটা নাম তুমি দিলা এ তরল পদার্থ, একটাকে নাম তুমি দিলা বি তরল পদার্থ, তাহলে এদের স্ফুটনাঙ্কগুলো আলাদা আলাদা হবে। ধরো এ তরল পদার্থের স্ফুটনাঙ্ক হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর বি তরল পদার্থের স্ফুটনাঙ্ক ধরো 80 ডিগ্রি সেলসিয়াস। এখন এরা তো মিশ্রিত অবস্থায় আছে, তো এদেরকে তুমি পৃথক করবা। তো একটা তরল মিশ্রণ থেকে তরল পদার্থগুলোকে পৃথক করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা অ্যাকচুয়ালি পাতন বলে থাকি। এখন আমরা পৃথক কীভাবে করি? স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পৃথক করি। কীভাবে করি সেটা তো আমি তোমাকে মেকানিজম দেখাবো, জিনিসটা বা প্রণালীটা দেখাবো, কার্যপ্রণালীটা। বাট পাতন অ্যাকচুয়ালি 2টা প্রক্রিয়ার সমষ্টি বলতে পারো। পাতনে আমরা কি করি দেখবো, অনেক সময় এভাবে লেখা হয় জিনিসটাকে, দেখবা জিনিসটাকে এভাবে লিখে দেওয়া হয় যে পাতন এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাষ্পীভবন, মানে প্রথমে আগে বাষ্পীভবন করা হবে, মানে প্রথমে আগে তরলটাকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হবে, এরপর এটাকে ঠান্ডা করে তোমার ঘনীভবন করে আবার তরলটাকে ব্যাক পাওয়া হবে। ওকে, সো পাতন মানে হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। একটা জিনিস মাথায় রাখবা, ঘনীভবন প্লাস বাষ্পীভবন না, বাষ্পীভবন প্লাস ঘনীভবন। কারণ আগে বাষ্পীভবনকে লিখতে হবে, কারণ আগে তোমাকে বাষ্পীভবন করতে হবে, পরে তুমি এখানে ঘনীভবন করবা।
তাহলে আমরা সব আলোচনা করব, টেনশন নিও না, টেনশন একদমই দেওয়ার দরকার নেই। তো যদি আমি পাতনের ডেফিনেশনটা তোমরা এখন হয়তো অনেকেই বুঝবা না, বাট ডেফিনেশনটা তোমাকে একটু পরে পড়াচ্ছি আমি। আগে চলো পাতন কীভাবে কাজ করে। আমরা প্রথমে কী করলাম, দুইটা প্রক্রিয়া সম্পর্কে বললাম, বাষ্পীভবন আর ঘনীভবন। তারপর আমরা দেখলাম যে পাতন মানে আসলে এই দুইটা প্রক্রিয়ার আসলে এক প্রকারের সমষ্টি বলতে পারি। পাতনের মধ্যে এই দুইটা প্রক্রিয়া ঘটে। অ্যাকচুয়ালি পাতনে কী হয় চলো আগে সেটা দেখি আমরা, আর এরপর হচ্ছে আমরা পাতনের ডেফিনেশন আসতেছি। তার আগে বলে রাখি পাতনের কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে, বাট আমাদের এসএসসি সিলেবাসে শুধুমাত্র 2 প্রকার পাতন নিয়ে আমরা আলোচনা করবো। একটা হচ্ছে সাধারণ পাতন, আরেকটা তোমার হচ্ছে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। তো সাধারণ পাতনে কাহিনী কী হয়, এরকম একটা তোমার হচ্ছে ভাই তুমি বলতে পারো যে একটা গঠন থাকে। তো এখানে এই চিত্রটা থেকে ঘাবড়ানোর কিছু নাই। চিত্রটা তোমাকে পরীক্ষায় যে আঁকতে হবে তাও না। পাতন থেকে আসলে তোমাদের লেভেলে পরীক্ষায় আসলে সৃজনশীল আসে না এই চ্যাপ্টার থেকে। তারপর আমি বেসিক বোঝানোর জন্য চিত্রটাকে এখানে আনছি, বাট চিত্রটাকে যে একদম হুবহু এরকম আঁকতে হবে এরকম করে ম্যান্ডেটরি বিষয় না। দেখো এখানে কী কী আছে আমি চলো তোমাকে ফাইন্ড আউট করে দেখাই। প্রথমে আছে তোমার কাছে একটা বার্নার, বুনসেন বার্নার। বুনসেন বার্নারের কাজ কী বলো তো? এই বুনসেন বার্নারের কাজ হচ্ছে তাপ দেওয়া। আচ্ছা, এইখানে দেখো, এইখানে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আমরা একটা পাত্র নিছি। আমরা কী করছি, এখানে একটা পাত্র নিছি। তো এই পাত্রটাকে আমরা কী বলতে পারি? এই পাত্রটাকে আমরা বলতে পারি পাতন ফ্লাক্স। এটাকে আমরা কী বলতে পারি? এই পাত্রটাকে আমরা বলতে পারি, এই যে পাত্র দেখতেছো, এই পাত্রটাকে আমরা বলতে পারি পাতন ফ্লাক্স, বা আমরা বলতে পারি, ঠিক আছে, পাতন ফ্লাক্স বললাম এটাকে আমরা। এই পাত্রের মধ্যে ধরা যাক 2টা তরল আছে। ধরা যাক আমরা কি বললাম, এই পাত্রের মধ্যে 2টা তরল পদার্থ আছে। তা আমি একটা কাজ করি, আমি এখানে লিখতে পারি এরকম যে ধরি আমার যে পাতন ফ্লাক্স আছে এখানের মধ্যে 2টা লিকুইড আছে। তো একটা লিকুইডের নাম দিলাম আমি, মানে এখানে ধরা যাক একটা তরল আছে, পাতন ফ্লাক্সের মধ্যে একটা ধরো বি তরল আছে, এবং এদের ধরা যাক স্ফুটনাঙ্কগুলো আমি জানি। তো ধরা স্ফুটনাঙ্ককে আমরা কী বলি? স্ফুটনাঙ্ককে আমরা ইংলিশে বলি বয়লিং পয়েন্ট, বা B.P দিয়ে প্রকাশ করতে পারি। তরলের বয়লিং পয়েন্ট ধরে নাও 25 ডিগ্রি সেলসিয়াস। আমি ধরে নিচ্ছি যে কি আমার তরলটার আমার যে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট সেটা কত? সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আর বি তরল এটার ধরা যাক বয়লিং পয়েন্ট হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা ধরে নিছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই, ধরলাম, অনেক কিছু আমরা ধরি। ওকে, তাহলে কী আছে বলো তো? এই পাত্রের মধ্যে অ্যাকচুয়ালি তাহলে 2টা তরল আছে। এই পাত্রের মধ্যে অ্যাকচুয়ালি 2টা তরল আছে। একটা হচ্ছে তোমার তরল আছে এখানে, তরল আছে এখানে, একটা তোমার কাছে এখানে বি তরল আছে তোমার কাছে, ঠিক আছে। এখানে 2টা তরল আছে, বুঝলাম আমরা জিনিসটাকে। এই কালো দাগ, এই দাগগুলো আমরা কনফিউজ হতে পারে, এখানে একটা মুছে দিই। ওকে, তাহলে এখানে 2টা তরল আছে, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে ধরো তোমার বি তরল আছে। আচ্ছা, এইবার এখানে একটা দেখো থার্মোমিটার লাগানো আছে। তুমি যদি লক্ষ্য করো, এটা তোমার একটা থার্মোমিটার। এই থার্মোমিটারের কাজ হচ্ছে তুমি বুনসেন বার্নার দিয়ে কত তাপমাত্রার তাপ দিচ্ছ সেটা পরিমাপ করা, মানে টেম্পারেচার কত আছে সেটা তোমার এখানে পরিমাপ করা। তো আমরা বলছি কি, এই যে তরলটা, এই তরলের বয়লিং পয়েন্ট আমরা কত বললাম? বয়লিং পয়েন্ট আমরা বললাম হচ্ছে তোমার এখানে 25 ডিগ্রি সেলসিয়াস। আর বি তরলের বয়লিং পয়েন্ট আমরা কত বললাম? বি তরলের বয়লিং পয়েন্ট আমরা বললাম হচ্ছে এখানে আমার কাছে 80 ডিগ্রি সেলসিয়াস। এখন তাপমাত্রা যত তুমি বাড়াবা আস্তে আস্তে, এবং কোনো একটা তরল নর্মালি তো সাধারণ কক্ষ তাপমাত্রাতেই তার বাষ্প ওঠা স্টার্ট করে, বাট যত সে স্ফুটনাঙ্কের কাছাকাছি যাবে তার বাষ্প ওঠার প্রবণতা তত বেশি বাড়তে থাকে, এবং স্ফুটনাঙ্কে গিয়ে সে কিন্তু ফুটতে থাকে। এটা আমরা জানি সবাই। ওকে, মানে আমি তোমাকে যদি বলি, ধরো পানিটাকে তুমি যদি নর্মাল কক্ষ তাপমাত্রায় রেখে দাও, আর পানিকে যদি তুমি 90 ডিগ্রি সেলসিয়াসে রাখো, কোন ক্ষেত্রে বেশি পরিমাণে বাষ্প উপরে উঠবে? 90 ডিগ্রি সেলসিয়াসে। যত তুমি স্ফুটনাঙ্কের কাছাকাছি রাখবা পানিকে, তত তার মানে যে কোনো তরল পদার্থ থেকে তার স্ফুটনাঙ্কের কাছাকাছি রাখা হইলে তার যত টেম্পারেচার বাড়াবে, অ্যাকচুয়ালি স্ফুটনাঙ্কের কাছে যত বেশি যাবা তোমার কিন্তু বাষ্পের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে, রাইট? তো এখন দেখো আমি এখানে কী করলাম, বুনসেন বার্নার দিয়ে আমি তাপ দেওয়া শুরু করলাম। ভালো করে বুঝো, আমি এখানে কী করলাম, বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া শুরু করলাম। তাপ দিতে 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 এখানে আমি থার্মোমিটারের এখানে ডাটাটাকে পরিমাপ করতেছি কত টেম্পারেচার আছে। ধরো তাপ দিতে দিতে আমি ধরো যাক এখানে 25 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাই গেলাম। আমি এখানে টেম্পারেচার মানে হিট দিতে দিতে ধরা যাক আমি এখানে কততে পৌঁছাই গেলাম, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাই গেলাম। আচ্ছা, যদি আমি এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাই যাই, তাহলে কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিছে, এবং কিন্তু ফুটতে শুরু করে কিন্তু আর এখানে থাকবে না। কিন্তু তারা বাষ্পীভূত হয়ে সে কিন্তু উপরে ওঠা শুরু করে দিবে। তাহলে ভালো করে বুঝো, যেহেতু যেটা আছে, ভালো করে বোঝো, যেহেতু যেটা আছে এর বয়লিং পয়েন্ট হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে যখন তুমি বুনসেন বার্নার দিয়ে তাপ দিচ্ছ, তাপ দিতে দিতে তুমি যখন ওই যেই পরিমাণ তাপ দিলে 25 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, ধরো তাপ দিতে দিতে
তোমার এখানে পাত্রের মধ্যে মিশ্রণের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তখন সেখানে কি আর এখানে বসে থাকবে না? যেহেতু তার স্ফুটনাঙ্কে পৌঁছায় গেছে, তাহলে ফুটতে ফুটতে এর বাষ্পগুলো সব উপরে উঠে আসবে। তাহলে সকল এগুলো কী হবে বলো তো? এই যে এগুলো হচ্ছে এর বাষ্প, যেহেতু এখানে 25 ডিগ্রি সেলসিয়াস আমি দিছি, তাহলে এগুলো কী হবে বলো তো? এগুলো হচ্ছে এর বাষ্প। এগুলো কী জিনিস? এগুলো হচ্ছে এর বাষ্প। এগুলো হইতেছে তোমার এখানে এর বাষ্প। তাহলে এটা হইলো এর বাষ্প বা ভেপার, সেটা কিন্তু উপর উঠে আসবে। তাহলে এই যে দেখো, এই বাষ্পগুলো কিন্তু কী হলো? এখানে উপর উঠে আসলো, কারণ তুমি এখানে 25-এ পৌঁছাইছো, 25 এটা স্ফুটনাঙ্কে চলে গেছে, এটা এর বাষ্পগুলো পুরো উপরের দিকে উঠে গেছে। এখন এর বাষ্পগুলো উপরের দিকে উঠার পরে, ভালো করে শোনো কথাটা, এর বাষ্পগুলোকে আমি কালো কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা উপরের দিকে উঠার পরে এখানে একটা দেখো নলের মধ্যে চালনা করতেছি, এখানে একটা দেখো নলের মধ্যে এখানে বাষ্পটা যাচ্ছে। এখন এখানে একটা তুমি বিশেষ ধরনের কাঁচ নল তুমি দেখতে পাচ্ছ, বা একটা কাঁচের যন্ত্র দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় লিবিক শীতক। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, এই যে যন্ত্রটা তুমি দেখতে পাচ্ছ চোখে, এটাকে বলা হয় লিবিক শীতক। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ঘনীভবন করা। আচ্ছা, ফার্স্টে তুমি কিন্তু এখানে দেখো বাষ্প তৈরি করে ফেলছো তরল থেকে, তাহলে প্রথমে কিন্তু তুমি এখানে বাষ্পীভবন করে ফেলছো। তো লিবিক শীতকের কাজ হচ্ছে, এই লিবিক শীতক কী করে? ঘনীভবন করতে সাহায্য করে। লিবিক শীতক হচ্ছে ঘনীভবন করতে সাহায্য করে। এখন চিন্তা করো, লিবিক শীতকে আমরা কী কাজ করি? লিবিক শীতকে দেখো, এইখানে এটা লিবিক শীতকের এক প্রান্ত দিয়ে আমরা এখানে ঠান্ডা পানিকে প্রবেশ করাই। লিবিক শীতকের এক প্রান্ত দিয়ে আমরা কী করাই? এখানে ঠান্ডা পানিকে প্রবেশ করাই। এখন দেখো, ঠান্ডা পানিকে প্রবেশ করানো হলে কী হবে? এই লিবিক শীতকের ঠান্ডা পানিটা, দেখো একটা জিনিস, ধরো ঠান্ডা পানিগুলোকে আমি কথার কথা গ্রিন কালার দিয়ে দেখাইতে পারি। ধরো ঠান্ডা পানি হচ্ছে এগুলা, সরি এটা কালার দেখা যাচ্ছে না আসলে, যাই হোক বুঝতেই পারতেছে, নীল পানিগুলো হচ্ছে ঠান্ডা পানি। ধরো এই যে নীল পানিগুলো দেখতেছে, এখানে পানি প্রবেশ করছে, এই নীল পানিগুলো হচ্ছে ঠান্ডা পানি। তো ঠান্ডা পানি তখন কী করবে? এই যে ভিতরে যে বাষ্পটা আছে না, এটাকে কিন্তু সে ঠান্ডা করে ফেলবে। কারণ তুমি চিন্তা করো এভাবে করে, ধরো একটা নলের মধ্য দিয়ে গরম বাষ্প যাচ্ছে, তুমি ওই নলের এভাবে চিন্তা করো, ধরো এখানে টিউব আছে দুইটা, ভিতরের টিউব দিয়ে গরম বাষ্প যাচ্ছে, আর বাইরের টিউবের মধ্যে তুমি ঠান্ডা পানিকে প্রবেশ করাইছো। তো ঠান্ডা পানিটা কী করবে? ভিতরের টিউব থেকে হিটকে শোষণ করে ফেলে সে গরম পানি আকারে পরিণত হয়ে যাবে না, আর ভিতরে থাকা যে বাষ্পটা তাকে কিন্তু ঠান্ডা করে তাকে কিন্তু তরলে পরিণত করে ফেলবে। তাহলে যে ঘটনাটা এখানে ঘটে সেটা হচ্ছে, এই যে আমার কাছে এখানে দেখো, এই যে আমার কাছে এখানে ঠান্ডা পানিকে প্রবেশ করাইছো, এই ঠান্ডা পানিটা এই বাষ্প থেকে কন্টিনিউয়াসলি হিট শোষণ করতে থাকে। কন্টিনিউয়াসলি কিন্তু কী করতে থাকে? হিটকে শোষণ করতে থাকে, হিটটাকে নিয়ে যেতে থাকে, হিটকে সে কিন্তু নিয়ে যেতে থাকে। আর নিয়ে গিয়ে সে কী করবে? এখানে গরম পানি আকারে সে কিন্তু এটা বের হয়ে আসবে, এবং এটা কিন্তু গরম পানি, হট ওয়াটার, এটা হচ্ছে গরম পানি আকারে সে কিন্তু এখানে বের হয়ে আসবে। আর যেহেতু তুমি আসলে বাষ্পটাকে ঠান্ডা করে ফেলছো, তাহলে বাষ্পকে ঠান্ডা করলে বাষ্প কী হিসেবে জমা হয়? তরল হিসেবে জমা হয়। তখন দেখবা তুমি এখানে, এই যে এখানে তুমি কিন্তু এর দেখো, এই যে দেখো এখানে এর তরল আকারে তুমি এখানে পাবা, কারণ এর তো বাষ্প এখন ঠান্ডা হয়ে গেছে, এর বাষ্প ঠান্ডা হয়ে এর এখানে তরলে পরিণত হয়ে যাবে। তাহলে ফোটা ফোটা আকারে দেখবা এখানে এই তরল যেটা আছে, তরলটা এখানে দেখবা ফোটা ফোটা আকারে তুমি এখানে জমা হচ্ছে। তাহলে এইটাকে আমি বলবো, এটাকে আমি বলবো সংগ্রাহক পাত্র। এটাকে কি নাম দেওয়া হবে? এটাকে নাম দেওয়া হবে সংগ্রাহক পাত্র, আমরা এটাকে বলবো। ওকে, আর এই যে দেখো, এটা তাহলে কি আমার তরল। ওকে, সো আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। তাহলে দেখো, এইভাবে করে আমি কিন্তু এই যে পাতন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে আগে বাষ্পীভবন করলাম, পরে কিন্তু আমি এটাকে ঘনীভবন করে ফেললাম। কারণ একবার ফার্স্টে আমি তরল থেকে আগে বাষ্পে পরিণত করছি, পরে আমি কি করলাম? ওই বাষ্পটাকে ঠান্ডা করে আমি কিন্তু আবার পুনরায় তরলে পরিণত করে ফেলছি। তো এই জন্য বলা হয় পাতনে। তাহলে দুইটা ঘটনা করছে। দেখো এখানে তাহলে ফার্স্টে কী হলো পাতনের মধ্যে? প্রথমে কী হলো দেখো, প্রথমে তোমার কাছে তরল ছিল এখানে, তো তুমি এটাকে ফার্স্টে তাপ প্রয়োগ করছো, তাপ প্রয়োগ করে তুমি কিন্তু এটাকে আগে কী করছো? বাষ্পে পরিণত করছো, এবং এই প্রসেসটাকে তুমি বলছো বাষ্পীভবন। পরে এই বাষ্পটাকে তুমি ঠান্ডা করে ফেলছো, এটাকে তুমি ঠান্ডা করছো বা শীতল করছো, শীতল করার পর এটাকে তুমি আবার তরল আকারে পাইছো, এইটাকে বলা হচ্ছে ঘনীভবন। তাহলে তুমি দেখো, তুমি যে এখান থেকে এখানে গেলা, তুমি যে তরল থেকে বাষ্পে গেলা, তরল থেকে তুমি যে বাষ্পে গেলা, তরল থেকে তুমি যে বাষ্পে গেলা, এই প্রসেসটাকে আমি বলবো বাষ্পীভবন, এই প্রসেসটাকে আমরা বলবো বাষ্পীভবন, এটাকে আমরা বলবো বাষ্পীভবন। আর তুমি যে বাষ্প থেকে তরলে আবার ব্যাক পাইলা, বাষ্প থেকে তুমি যে আবার তরল ব্যাক পাইলা, এইটাকে আমরা বলবো তোমার হচ্ছে ঘনীভবন। সো আশা রাখতেছি তুমি এখানে, আর ফুল প্রসেসটাকে আমরা বলবো পাতন। আর দেখো এই পাতনের মাধ্যমে কি করে ফেললা, তোমার কাছে এখানে এখন এই পাত্রে কিন্তু বি জমা আছে, ঠিক আছে? তার মানে তুমি কিন্তু এ আর বিকে পৃথক করে ফেললা। ভাই যদি তিনটা তরল থাকতো, তাহলে তিনটা তরলের তিনটা এই স্ফুটনাঙ্ক থাকতো, বয়লিং পয়েন্ট থাকতো।
তখন ধরো এখন যদি তিনটে এ বি সি তরল থাকতো তাহলে এটাকে তো অলরেডি আলাদা করে ফেলছো। ধরো সি তরলের স্ফুটনাঙ্ক হচ্ছে 150°C। তখন তোমাকে কী করতে হইতো, তখন তোমাকে যে কাজটা করতে হইতো সেটা হচ্ছে এবার তুমি আবার হিট দেওয়া বাড়াই দিবা, বাড়াই দিয়ে তুমি 80°তে পৌঁছাবা, তখন বিয়ের বাষ্পগুলো উপরে উঠে আসবে। তখন এখানে অবশ্যই আলাদা একটা নতুন পাত্র বসাবা, তখন দেখবা বিয়ের বাষ্পটাকে আবার ঠান্ডা করবা, তখন বিয়ের তরল আবার জমা হবে, তখন আবার সিটা মেইন পাত্রে রয়ে যাবে। এইভাবে করে আমরা স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে আমরা কিন্তু তরল পদার্থের মিশ্রণ থেকে তরল পদার্থগুলোকে পৃথক করতে পারি। এটা হচ্ছে আমাদের পাতন প্রসেস। বুঝতে পারছি কি সবাই? বলো তাহলে পাতনে আমরা যে তরলগুলোকে পৃথক করি এটা আসলে কিসের উপর ভিত্তি করে পৃথক করি? স্ফুটনাঙ্কের পার্থক্যের উপর ভিত্তি করে পৃথক করা হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে পাতন প্রক্রিয়াতে বা সাধারণ পাতনে আমরা এইভাবে লিখতে পারি যে পাতন যেটা আছে আমরা এখানে মনে রাখতে পারি এটা হচ্ছে বয়লিং পয়েন্টের ভিত্তিতে তরল পদার্থসমূহকে পৃথক করা হয়। তরল পদার্থসমূহকে মিশ্রণ থেকে পৃথক করা হয়। আমাকে একটু জানাও কমেন্টে এই জিনিসগুলো এখানে বুঝতে পারছো কিনা। বলো আমরা কি বুঝতে পারছি পাতনটা বা সাধারণ পাতনটা? নর্মালি আচ্ছা ওই ইনফরমেশন দরকার নেই, আংশিক পাতন তোমরা এখন পড়ার দরকার নেই, পাতন পড়লেই চলবে। বলো এই জিনিসগুলো বুঝতে পারছি কিনা। এবার দেখো পাতনের ডেফিনেশন তোমার কাছে ইজি হয়ে যাবে। পাতনের ডেফিনেশন কি বলছে দেখো, যে দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণ থেকে তুমি তাপ প্রয়োগে মিশ্রণ উপাদান সমূহকে আগে বাষ্পে পরিণত করবা, আর পরে বাষ্পটাকে পরে কী করবা, সেই বাষ্পটাকে আবার শীতল করবা, শীতল করে তরল আকারে পৃথক করার যে প্রক্রিয়া তাকে আমরা পাতন বলি। আর পাতনের ইংলিশ টার্ম হচ্ছে ডিস্টিলেশন। পাতন ইংলিশ টার্ম কি বলতো? ডিস্টিলেশন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার ফুল পাতনের কাহিনী। আমাকে একটু করে জানাও পাতনটা বুঝতে পারছি কিনা। ভেরি গুড। ওকে, তো একটা তো আমরা সাধারণ পাতন পড়ছি, আরও অনেক ধরনের পাতন আছে, বাট আমাদের সিলেবাসে শুধু সাধারণ পাতন আর ঊর্ধ্বপাতন নিয়ে আলোচনা করা আছে। তো ঊর্ধ্বপাতন জিনিসটা কি তোমরা জানো? এমন কিছু পদার্থ আছে যাদেরকে যদি আমরা ধরো কঠিন অবস্থায় রাখি তাহলে তাদেরকে যদি তাপ দেওয়া হয়, তাদেরকে যদি কী করা হয়, তাপ প্রয়োগ করা হয়, তো এদের ক্ষেত্রে আমরা সবাই জানি এরা কিসে পরিণত হয়ে যায় বলো তো এখানে? এটা কিন্তু আমাদের সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয় বা বাষ্পে পরিণত হয়, এটা বলতে পারো। এটা কিন্তু সরাসরি কিসে পরিণত হয়? তাপ দেওয়া হইলে সরাসরি এটা বাষ্পে পরিণত হয় বা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে যায়। ওকে, দেখো সরাসরি কই পরিণত হয়? গ্যাসে পরিণত হয় বা বাষ্পতে, এভাবে লিখতে পারো, গ্যাস বা বাষ্পীয় অবস্থায়, গ্যাস বা আমরা বলতে পারি বাষ্পীয় অবস্থায় পরিণত হয়। তো এটা থেকে তুমি যদি আবার তাপটাকে সরাই ফেলো, মাইনাস তাপ করো, তখন আবার কিন্তু কঠিন অবস্থায় চলে আসে। এটা অনেকগুলো উদাহরণ আছে, এবং এই সকল পদার্থগুলোকে আমরা বলি ঊর্ধ্বপাতিত পদার্থ। যাদের ক্ষেত্রে এটা ঘটে তাদেরকে আমরা কী বলি? ঊর্ধ্বপাতিত পদার্থ। তো ঊর্ধ্বপাতিত পদার্থ কারা? কর্পূর আছে, নিশাদল আছে, মানে যেটাকে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড বলি। তারপরে ধরো তোমার হচ্ছে আমাদের আয়োডিন আছে। তারপরে ধরো তোমার হচ্ছে ড্রাই আইস বা কঠিন কার্বন ডাইঅক্সাইড আছে। কঠিন কার্বন ডাইঅক্সাইড জিনিসটা কি? ওইটাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রচণ্ড চাপে কঠিন অবস্থায় পরিণত করা হয়, পরে যদি তুমি এটাকে তাপ প্রয়োগ করো এটা আসলে আবার গ্যাসীয় অবস্থায় ফেরত চলে যায়। তো এটাও কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ। যাই হোক, এটা আমাদের লাগবে না এখন। মানে মেইন বিষয়টা বুঝতে পারছো যে ঊর্ধ্বপাতনে কী হয় বলো তো? ঊর্ধ্বপাতনে যে ঘটনা ঘটবে এটার কিন্তু আমরা তরল অবস্থাটাকে আসলে আমরা অস্তিত্ব পাবো না। আমরা কঠিন অবস্থা চোখে দেখতে পারবো, আর হচ্ছে আমাদের এখানে গ্যাসীয় অবস্থা চোখে দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা বুঝলাম আমরা। তো এখন দেখো এখানে পরীক্ষায় তোমাদের বইয়ের মধ্যে দেওয়া একটা কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঊর্ধ্বপাতন দেখানো আছে। তো এখানে কয়েকটা জিনিস কাজ করব আমরা এই যে চলো আমরা দেখানোর চেষ্টা করি কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঊর্ধ্বপাতন। এই যে দেখো এখানে ফিগারে দেখানো হয়েছে। ঠিক আছে, আমরা এখন দেখবো এখানে যে কঠিন AlCl3 এর ঊর্ধ্বপাতন কীভাবে করে, চলো জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি। তো চলো দেখি আসো যে কঠিন পদার্থের ঊর্ধ্বপাতনটাকে কীভাবে করবো আমরা। ঠিক আছে, আচ্ছা এটাকে চলো একটু নিচে নামাই দিই। হ্যাঁ, ওকে, ডান। এখন দেখো ফার্স্টে আমরা কী করবো, এই যে দেখো এটা হচ্ছে আমার একটা তার জালি, বুঝতেই পারতো সেটা হচ্ছে আমার তার জালি। তো এই তার জালির উপর আমরা একটা বিকারকে রাখলাম। বিকারকে রাখার পরে এটা হচ্ছে আমার কাছে বিকার আছে, বিকার। এই বিকারের মধ্যে আমরা কিছু কী নিব? কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে নিব। এই যে দেখো এইগুলো যেটা দেখা যাচ্ছে কিনা, আমি লাল কালার দিয়ে দেখাই। এই যে দেখো এটা হচ্ছে তোমার কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা কি? এটা হলো তোমার কঠিন AlCl3, কঠিন AlCl3। আচ্ছা,
আর এখানে যে পাত্রের ঢাকনা, ওই পাত্রের ঢাকনাতে তুমি কিছু পরিমাণে বরফ রাখবা শীতল করার জন্য। তাহলে এগুলো হচ্ছে বরফ। তাহলে পাত্রের ঢাকনার উপরে কিছু কী রাখা হবে? বরফ রাখা হবে। তাহলে আমি তোমাকে সেট আপটা একটু করে বুঝাই। সেট আপটা তোমাকে একটু করে বুঝাই। সেট আপটা হচ্ছে, আমি একটা বিকারের মধ্যে কিছু পরিমাণে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে নিব, আর ওই পাত্রটাকে আমি ঢেকে দিব, এবং ঢাকার পরে আমি পাত্রের ঢাকনার উপরে কিছু বরফকে রাখবো। তারপর এটা হচ্ছে আমাদের বুনসেন বার্নার। এটা কি? এটা হচ্ছে আমার কাছে বুনসেন বার্নার। তারপর আমি বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া শুরু করব। আর তাপ দেওয়া শুরু করলে আমরা একটা পর্যায়ে দেখতে পারবো, সেটা হচ্ছে আমার কাছে এই যে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল, এটা ধরো এটার যে গ্যাসীয় অবস্থা বা বাষ্প, এটা বাষ্প পরিণত হওয়া শুরু করবে, এবং এইখানে বাষ্পটা আবার শীতল হয়ে দেখবা এখানে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডগুলো এখানে গিয়ে আবার জমা হবে। এখানে দেখবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডগুলো কিন্তু এখানে গিয়ে আবার জমা হবে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? দেখো, তাহলে আমি যদি তোমাকে বলি স্টেপগুলো দেখো। ফার্স্টে আমরা কী করলাম? বিকারে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড নাও। তাহলে স্টেপগুলো দেখো। স্টেপগুলো হচ্ছে, ফার্স্টে বিকারে কঠিন AlCl3 নাও, ঠিক আছে? সেকেন্ড স্টেপ কি? এই যে আমার কাচের ঢাকনা দাও এবং উপরে বরফ রাখো। সেকেন্ড স্টেপ হচ্ছে কাচের ঢাকনা দাও, কাচের ঢাকনা দাও, এবং কী করবা বলো তো? ওই ঢাকনার উপরে তুমি বরফ রেখে দিবা শীতল করার জন্য, তাপটাকে মাইনাস করার জন্য, এবং উপরে বরফ দাও, দিলাম। এরপরে কী করবা বলো তো? এখানে এরপরে তুমি ধীরে ধীরে তাপ দিব, AlCl3 এটা গ্যাসে পরিণত হবে। তাহলে কী করবো এখানে? এরপরে 3 নম্বর স্টেপে গিয়ে ওই বুনসেন বার্নার দিয়ে ধীরে ধীরে তাপ দাও, AlCl3 গ্যাসে পরিণত হয়। AlCl3 গ্যাসে পরিণত হয়। আর সবশেষে কী হবে বলো তো? এই যে গ্যাস উপরে উঠে ঢাকনায় কঠিন আকারে জমে। গ্যাসগুলো কী হবে? গ্যাসগুলো যখন উপরে উঠবে, ওইখানে শীতল হয়ে তারা কিন্তু ঢাকনার মধ্যে কঠিন আকারে জমে। তাহলে গ্যাস উপরে উঠে ঢাকনায় কঠিন আকারে জমে। তাহলে গ্যাস উপরে উঠে ঢাকনায় কঠিন আকারে জমে। সো এই হচ্ছে আমার কাছে এখানে কাহিনী। আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা ভাই, যদি আমি এইখানে এদের ওই যে তাপমাত্রার লেখচিত্র দেখতে চাইতাম, তাহলে লেখচিত্রটা কীরকম হইতো একটু আমাকে সামান্য আইডিয়া দেন তো এখানে। তো লেখচিত্রটা এরকম হইতো, দেখো। ধরো তুমি যদি এদের ওই যে এই গ্রাফগুলো দেখতাম, আমি সিম্পলি তোমাকে এখানে একটু করে ছোটো করে এঁকে দেখাই। হ্যাঁ, তো আমরা এক্স অ্যাক্সিস বরাবর কী দিছিলাম আমার মনে আছে? বা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখাইছিলাম তাপমাত্রাকে। আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর দেখাইছিলাম কাকে বলো তো? ওয়াই অ্যাক্সিস বরাবর দেখাইছিলাম আমরা তাপমাত্রাকে। তোমার মনে পড়ে কিনা দেখো। আর এক্স অ্যাক্সিস বরাবর তুমি কী দেখাইছিলা? তাপ শোষণ করতেছে। এক্স অ্যাক্সিস বরাবর তুমি দেখাইছিলা তাপ শোষণ করতেছে সময়ের সাথে সাথে, তাপ শোষণ করতেছে সময়ের সাথে সাথে, মানে তাপ দিচ্ছ তুমি বুনসেন বার্নার দিয়ে। তো অ্যাট ফার্স্ট ধরো এটা সলিড অবস্থায় ছিল, ধরা যাক এটা ধরো সলিড অবস্থায় ছিল, ধরা যাক ইনিশিয়াল এটার টেম্পারেচার ছিল -20°C। ধরো কথার কথা এটাকে আমি ফার্স্টে আগে -20°C রাখলাম, কথার কথা। তো অ্যাট ফার্স্ট তাহলে প্রথমে কী হবে আগে, যদি এটা ঊর্ধ্বপাটিত পদার্থ হয়, তাহলে ফার্স্টে আগে সলিড থেকে এই যে আমার যখন তুমি টেম্পারেচার বাড়াবা, তো এটাও কিন্তু যত বেশি তাপ শোষণ করবে তার টেম্পারেচার বাড়তে থাকবে। ওকে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে এখানে আসবে। এরপর এখানে কী হবে? সুপ্ত তাপ গৃহীত হবে। এখানে গৃহীত হবে। এখন দেখো, এটার যেহেতু তরল অবস্থা নাই, তাহলে এটা কিন্তু এখানে ভালো করে দেখো কথাটা, ভালো করে শোনো কথাটা, এখানে কিন্তু তরল অবস্থা নেই। তাহলে এই সুপ্ত তাপটা আসলে কী করবে? কঠিনটাকে গ্যাসে পরিণত করে দিচ্ছে। অ্যাকচুয়ালি তরল অবস্থা নাই বললে ভুল হবে, তরল অবস্থা এখানে আছে। আসলে এখানে চাপের কিছু কারসাজি আছে, দরকার নেই এটা এখন দেখার। হ্যাঁ, মানে তোমাকে জাস্ট আমি বলে রাখলাম আর কি। তুমি পর উচ্চ লেভেলে এটা দেখতে পারবা এইচএসসিতে গেলে, বা ঊর্ধ্বপাতন নিয়ে যখন আরও ডিটেলসে আমরা পড়াবো এইচএসসিতে, তখন দেখতে পারবা এখানে যে চাপের ইফেক্ট আছে একটা। যাই হোক, আর তরল অবস্থা আসলে পাওয়া যায় এদের, বাট অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলীয় চাপে যখন আমরা টেস্টগুলো করি তখন আসলে তরল অবস্থা থাকে না। যাই হোক, দেখো, তো আমরা এটাই মনে রাখবো, এদের এসএসসি লেভেলের জন্য আমরা এটাই মনে রাখবো যে ঊর্ধ্বপাতিত পদার্থগুলোর কোনো তরল অবস্থা নাই, কঠিন থেকে সরাসরি গ্যাসে যায়, গ্যাস থেকে আবার সরাসরি কঠিনে আসে। এটা আমরা জাস্ট এতটুকু মনে রাখবো। আচ্ছা দেখো, তাহলে ফার্স্টে আগে -20 ছিল, পরে যখন আমি টেম্পারেচারকে বাড়াইলাম সে এখানে গেল। এরপর দেখো এইখানে কিন্তু পিওর সলিড, এখানে কিন্তু এখনও পিওর সলিড, বাট এই জায়গাটায় কী হবে?
এই জায়গাটায় কিন্তু সলিড প্লাস গ্যাস, এই জায়গাটায় কিন্তু সলিড প্লাস গ্যাস, রাইট। আর এই জায়গায় গিয়ে কী হয়ে গেছে বলো তো, এই জায়গায় গিয়ে এখান থেকে আবার কিন্তু তোমার হচ্ছে আমাদের এই যে গ্যাস পাওয়া শুরু হয়ে গেছে, গ্যাস বা বাষ্প পাওয়া শুরু হয়ে গেছে। বুঝতে পারছি? এখানে কিন্তু সলিড ছিল, এখানে কিন্তু সলিড ছিল, আবার এই জায়গায় কিন্তু পুরো কী হয়ে যাবে, গ্যাসে পরিণত হয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে আমার এটা লেখচিত্র। দেখো, যদি তুমি সাধারণ পদার্থগুলো নিতে যেগুলো তরল অবস্থা, কঠিন অবস্থা, গ্যাসীয় অবস্থা সবগুলো আছে, তখন তুমি কিন্তু এখানে আরেকটা রেখা পাইতা। ফার্স্টে আগে কঠিন থেকে কঠিন আর তরল থাকতো, পরে আবার তরলটা বাড়তো, পরে এখানে একটা পাইতা, পরে এখানে আরেকটা পাইতা। বাট এদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই একটা মাত্র এরকমই তুমি রেখা পাচ্ছ। বুঝতে পারছো কি? কারণ এদের মধ্যে কিন্তু কি নাই বলো তো, তরল অবস্থাটাকে আমরা কিন্তু পাচ্ছি না। সো আমি আশা রাখতেছি এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারলাম। একটা কাজ করি, এটাকে চলো আমি একটু এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে, আমি আশা রাখতেছি তোমরা সবাই জিনিসগুলো এখানে বুঝতে পারছো, কারো এখানে কোনো ডাউট বা সমস্যা নেই। এটাকে চলো আমি এই পাশে নিয়ে আসি একটু সুন্দর করার জন্য, হ্যাঁ। ওকে, আর এটাকে চলো আমি একটু উপরে দেখাই দিই। ঠিক আছে, চলো আমরা তাহলে কিছু কোয়েশ্চন সলভ করে ফেলে আসো। আমাদের ঊর্ধ্বপতন মোটামুটি শেষ, আমাদের আসলে এই চ্যাপ্টারে সবগুলো পড়াই শেষ। হ্যাঁ, আমরা এখন তোমার হচ্ছে কিছু এমসিকিউ আর সিকিউ প্র্যাকটিস করবো। দেখো, গতদিনের পড়ার উপরই সো ওগুলা মানে খুব আহামরি কঠিন কিছু হবে ব্যাপারটা তেমন না। দেখো, ফার্স্টে কী বলছে, স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটি? বলো তো বিপরীত প্রক্রিয়া কোনটি হবে? স্ফুটন মানে কি? তুমি যখন তরল থেকে ওই যে আমার বাষ্পে পরিণত করো, সেটা হচ্ছে স্ফুটন। তাহলে আমরা যদি কী করি, তরল থেকে আমরা যদি তার বাষ্পে পরিণত করি, তরল থেকে যখন আমরা কী করি, বাষ্পে পরিণত করি, রাইট। তরল থেকে যখন আমরা বাষ্পে পরিণত করি, এটাকে আমরা বলি স্ফুটন। ঠিক আছে, তরল থেকে যখন আমরা বাষ্পে পরিণত করি, উপরের প্রসেসটাকে আমরা বলি স্ফুটন। আর তাপ প্রয়োগের মাধ্যমে যখন করি, আর বাষ্প থেকে যখন আমরা তরলে পরিণত করি, সেটাকে বলা হয় ঘনীভবন। শীতলের মাধ্যমে আমরা করি। তো তাহলে এটা স্ফুটনের বিপরীত প্রক্রিয়ার নাম হচ্ছে ঘনীভবন। কই আছে? ডি নাম্বার অপশনে আছে। বুঝতে পারছো কি জিনিসটা? ডি হচ্ছে আনসার। তারপর ইউরিয়া সারের গণনাঙ্ক কত? অলরেডি তোমাকে এটা দেখাইছি। ইউরিয়া সারের গণনাঙ্ক কত হয় বলো তো? এটা গত ক্লাসে লিখে দিয়েছি 133°C। এগুলো বইয়ের ইনফরমেশন, একটু মুখস্থ রাখতে হবে তোমাকে। মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়? দেখো, কোনো একটা জিনিস যখন গলনাঙ্কে পৌঁছায়, মোম কিন্তু তোমার ধরো আমরা জানি মোমের মধ্যে 3টা অবস্থায় বিদ্যমান। আর মোম যখন গলনাঙ্কে পৌঁছাবে বা কোনো পদার্থ যখন গলনাঙ্কে পৌঁছায়, মোম যখন গলনাঙ্কে পৌঁছায়, তখন এর মধ্যে কিন্তু যেহেতু এটা ঊর্ধ্বপাতিত পদার্থ না, তাহলে এর মধ্যে কিন্তু কঠিন আর তরল 2টা অবস্থায় বিদ্যমান থাকবে। তাহলে এখানে কঠিন এবং তরল 2টা অবস্থায় বিদ্যমান থাকবে, এবং তখন সেখানে সে সুপ্ততাপ গ্রহণ করতে থাকে। তারপর তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়? যখন কী হবে বলো তো, তরল পদার্থ স্ফুটনাঙ্কে পৌঁছায় যাবে। স্ফুটনাঙ্কে পৌঁছাইলে তখন সে গ্যাসীয় পদার্থে পরিণত হবে। সোজা কোয়েশ্চন। আচ্ছা, নিচের চিত্রটি কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য? এখন একটা জিনিস দেখো, এখানে দেখবা কণাগুলো খুব কাছাকাছি আছে, তাহলে এটা হচ্ছে সলিড। আর দেখো এখানে কণাগুলো খুব দূরে দূরে চলে গেছে, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্যাস। তো সলিড থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়েছে, তাহলে ডেফিনেটলি এই পদার্থটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। তো ঊর্ধ্বপাতিত পদার্থ এখানে কোনটা আছে দেখো তো? ঊর্ধ্বপাতিত পদার্থ এখানে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো কি জিনিসটা? ঊর্ধ্বপাতিত পদার্থ এখানে কোনটা আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। তারপর মোমবাতির গলনে তাপ এবং আলো উৎপন্ন হয়। দেখো, মোমবাতির গলনে কি উৎপন্ন হয় বলো তো? তাপ এবং আলো উৎপন্ন হয়, কথাটা ঠিক আছে। কণাসমূহের আন্তঃআণবিক শক্তি কমে যায়। তুমি যদি মোমবাতিকে গলাও, তাহলে কী হবে? মোমবাতিকে গলাইলে কণাসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি কমে যাবে। হ্যাঁ, সলিড থেকে লিকুইডে পরিণত হবে, তাহলে আন্তঃআণবিক শক্তি কমে যাবে। গ্রিন হাউস গ্যাস তৈরি হয়। দেখো, মোমবাতির গলনে কি গ্রিন হাউস গ্যাস তৈরি হয় বলো তো একটু করে? মোমবাতির গলনে কি গ্রিন হাউস গ্যাস তৈরি হয়? মোমবাতির গলনে জাস্ট মোমটা গলে তরল মোমে পরিণত হয়। তরল মোম কিন্তু কি হয় না? দহন হয় না। বাষ্পীয় মোম হচ্ছে দহন হয়। তাহলে গলনে কিন্তু, আর বাষ্পীয় মোমকে তুমি যখন দহন করো, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় বা গ্রিন হাউস গ্যাস তৈরি হয়। বাট মোমবাতিকে যখন গলাও, তখন তো জাস্ট কঠিন মোম থেকে তরল মোমে হয়েছে। তো এখানে কিন্তু কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড পানি আর তৈরি হয় না, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় নাই, মানে দহন হয় নাই। তার মানে এখানে কিন্তু গ্রিন হাউস গ্যাস তৈরি হয় না, বাট এখানে এটি তৈরি হয়। তাহলে গলনে কিন্তু তৈরি হয় না। তাহলে আনসার হচ্ছে এখানে 1 এবং 2। বাট এখানে দুঃখজনক বিষয়, 1 নম্বরের এখানে কি আছে এখানে? আচ্ছা, এটাও তো আমরা ভুল করছি, তাই না? প্রথমটা আমরা ভুল করছি না? দেখো, মোমবাতির গলনে কি তাপ এবং আলো উৎপন্ন হয়? ওই আমি ভুল করে ফেলছি, দেখো তাপ এবং আলো উৎপন্ন হয় না। ঠিক আছে, এটা আমি ভুল করে ফেলছি, সরি। ওকে, চলো আমরা তোমাকে এই এমসিকিউটা আরেকবার বুঝে আসো। নেক্সটে যে আমি তোমাকে আরেকবার বুঝাই। এই দেখো, মোমবাতির গলনে
ভালো করে শোনো কথা, মোমবাতির গড়নে ফার্স্টে কী হয়, মোমবাতির গড়নে এটা কিন্তু তরল মোমে পরিণত হবে। আমি খেয়াল করিনি আসলে, তরল মোমে পরিণত হবে। তো তরল মোম কিন্তু ওইখানে কিন্তু মানে দহন হয় না, দহন কোনটা হয়, বাষ্পীয় মোম। তো বাষ্পীয় মোমের দহন হয়ে এখানে কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো, তাপ উৎপন্ন হয়। তো গলনে তো তাপ আলো উৎপন্ন হয় না, জাস্ট তরল মোমে পরিণত হবে, তাপ আলো উৎপন্ন হবে না, জাস্ট কণার সময় গতিশক্তি কমে যাবে। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস তৈরি হয়, এটাও ভুল কথা। তাহলে এখানে আনসার হবে কোনটা, আনসার হবে এখানে বি নাম্বারটা। বুঝতে পারছো নাকি বুঝো নাই? বি হবে তোমার কাছে এখানে আনসার। ঠিক আছে, ওকে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে মোমের দহনে কি উৎপন্ন হয়? দেখো মোমকে তুমি যদি দহন করো, মোমকে তুমি যদি কী করো, দহন করো, তাহলে কি উৎপন্ন হবে? মোমের দহনে আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, জলীয় বাষ্প বা পানি তৈরি হবে, হাইড্রোজেন তৈরি হবে না, হাইড্রোজেন তৈরি হবে না। তাহলে এখানে আনসার হবে 1 এবং 3। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে এখানে 1 এবং 3। বলো এটা বুঝতে পারছো কিনা সবাই? ক্লিয়ার সবার? এগুলো কি সবাই বুঝতে পারছি? বলো তো একটু করে। এরপর দেখো কঠিন পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড কি? দেখো কঠিন পদার্থ, যদি একটা পদার্থ বিশুদ্ধ হয়, বিশুদ্ধ কঠিন পদার্থ হয়, তাহলে তার একটা পার্টিকুলার গড়নাঙ্ক থাকবে। তাহলে কঠিন পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে তার গড়নাঙ্ক। আর যদি তরল পদার্থ যদি বিশুদ্ধ হয়, তাহলে তার পার্টিকুলার একটি স্ফুটনাঙ্ক থাকবে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে নির্দিষ্ট গড়নাঙ্ক। নির্দিষ্ট গড়নাঙ্ক, গড়নাঙ্ক পরিমাপ করা হয় কোন চাপে? 1 অ্যাটমসফিয়ার চাপে। আমরা গড়নাঙ্ককে পরিমাপ করি কোন চাপে বলো তো? গড়নাঙ্ককে আমরা পরিমাপ করে থাকি কিন্তু 1 অ্যাটমসফিয়ার চাপে আমরা পরিমাপ করে থাকি। ওকে, সিকিউগুলো কই গেল? আচ্ছা সিকিউগুলো আছে এখানে, দেখো এই হোক। আচ্ছা এখানে বলতেছে ইএফ রেখাটি নির্দেশ করে। ইএফ রেখাটি কি নির্দেশ করে? দেখো তো ইএফ, এই যে ইএফ, এই রেখাটা কি নির্দেশ করবে? এই রেখাটা নির্দেশ করে অ্যাকচুয়ালি কি বলো তো, বাষ্প নির্দেশ করে। ইএফ রেখাটা কি নির্দেশ করে? ইএফ রেখাটা তোমার কাছে এখানে বাষ্প নির্দেশ করবে। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার দেখো এটা বলছে কি, উপরিউক্ত লেখটি নিচের কোন যোগের তাপীয় বক্ররেখা? দেখো তো এটা এমন যোগের তাপীয় বক্ররেখা যার আসলে এটা সলিড অবস্থা, ভালো করে বুঝো, এটা হচ্ছে সলিড, আর এটা ধরো তোমার কাছে হচ্ছে আমাদের গ্যাস, এটা কার, আর এটা হচ্ছে সলিড প্লাস গ্যাস। তো এরকম কার থাকে বলো তো? এরকম থাকে যারা ঊর্ধ্বপাতিত বস্তু। যারা কি বস্তু? যারা ঊর্ধ্বপাতিত বস্তু। তো ঊর্ধ্বপাতিত বস্তু এখানে কোনটা আছে? তো ঊর্ধ্বপাতিত বস্তু এখানে আছে তোমার হচ্ছে, দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার কাছে এখানে আনসার। বুঝছো? ভেরি গুড। তারপরে যাই, আসো তারপরে যাই আমরা, চলো এটাকে দেখি, এটা দেখে আসো। দেখো উদ্দীপকের পদার্থটির অবস্থার পরিবর্তন হয়েছে কয়বার? দেখো তো অবস্থার পরিবর্তন হয়েছে কয়বার? এখানে অবস্থার পরিবর্তন হয়েছে এখানে একবার, তাই না? এখানে তো ওই যে তরল অবস্থায় যায় নাই, তাহলে এখানে একবার হয়েছে। ঠিক আছে, তো এই প্রক্রিয়ার নাম কি? একবার যেখানে পরিবর্তন হয়েছে সেখানে প্রক্রিয়ার নাম হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন। ঠিক আছে, প্রক্রিয়ার নাম কি? প্রক্রিয়ার নাম হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন। বলো এখন আমাদের সিকিউ চলে আসছে। আশা রাখতেছি তোমরা এমসিকিউগুলো সবগুলো বুঝতে পারছো। এমসিকিউগুলো গত ক্লাসেরই পড়া, আসলে নতুন পড়া না। ঠিক আছে, ভেরি গুড। চলো আমরা তাহলে এখন সিকিউ সলভ করি। দেখো সিকিউতে কী বলা হয়েছে আমরা চলো অ্যানালাইসিস করি। আসো দেখো কী বলছে ফার্স্টে, এম যৌগের, আচ্ছা এম যৌগটা কি সেটা আগে বের করতে হবে। তাহলে এম যৌগ কই আছে? দেখো তো এম যৌগ কই আছে? এম আছে তোমার এখানে। আচ্ছা এম বের করার জন্য আগে জেড বের করতে হবে। নাইট্রোজেন আর হাইড্রোজেনকে যোগ করা হইলে অ্যামোনিয়া তৈরি হয়। এই জেড জিনিসটা কি? জেড হচ্ছে তোমার অ্যামোনিয়া। তাহলে জেড জায়গায় তুমি যদি অ্যামোনিয়া বসাও, আর অ্যামোনিয়া যখন HCl এর সাথে রিয়াকশন করে তখন সেখানে আসলে NH4Cl এই অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। বলছে এম যৌগের তাপীয় বক্ররেখা, তার মানে এই এম যৌগের তাপীয় বক্ররেখা, এটাকে তুমি নিশাদল বলো, নিশাদল এটার যে তাপীয় বক্ররেখা, এটা খাবার লবণের তাপীয় বক্ররেখা থেকে ভিন্ন, ডেফিনেটলি ভিন্ন হবে। কারণ এম যৌগ তো ভাই তোমার হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত বস্তু, আর খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড তো ঊর্ধ্বপাতিত না, এর গড়নাঙ্ক আছে, এর স্ফুটনাঙ্ক আছে। তাহলে আমি যদি এখানে দেখাই, এই দুটার গ্রাফ তোমাকে একটু এঁকে দেখাই, তাহলে গ্রাফগুলো দেখো কীরকম হবে। যদি আমি এম যোগের জন্য আঁকি তাহলে দেখো গ্রাফটা কীরকম হবে, আর ওইটার জন্য আঁকলে গ্রাফ কীরকম হবে দেখো। ধরো যাক আমি এখানে কী করতেছি, আমি এখানে লিখতেছি, আমি হেডলাইন দেবো উপরে, কী বলো তো, উপরে হেডলাইন দেবো আমি তাপমাত্রা, আর আমি এক অক্ষের দিকে কী হেডলাইন দিব? তাপ শোষণ। এখানে হচ্ছে তাপ শোষণকে দেখাবো, আর এই যে সময়ের সাপেক্ষে তাপ এখানে শোষণ হচ্ছে, মানে সময় যাওয়ার সাথে সাথে তাপ আমি বুনসের মানা দিয়ে দিচ্ছি। তো যদি আমি এম যোগেরটা দেখাই তাহলে কী হবে বলো তো? ফার্স্টে এম যোগের ফার্স্টে এখানে আগে কঠিন থেকে কই পরিণত হবে, একটা সুপ্ত তাপের এখানে আসবে, তারপর ডিরেক্ট কিন্তু এটা গ্যাসে চলে যাবে। ডিরেক্ট এটা কই চলে যাবে বলো তো? গ্যাসে চলে যাবে। তাহলে এটা হচ্ছে এম যোগের জন্য, এটা হলো এম যোগের জন্য। ওকে, বাট খাবার লবণ যেটা, তার মানে এখানে দেখো, এখানে কিন্তু তোমার ফার্স্টে কী ছিল? ফার্স্টে ছিল এখানে সলিড, আর এখানে এটা কী হয়ে গেছে? বাষ্প বা ভ্যাপার বা গ্যাসে পরিণত হয়ে গেছে। আর এই জায়গায় সলিড আর গ্যাস দুইটাই আছে। ঠিক আছে,
এবার দেখো যদি তুমি এবার খাবার লবণ এটা দেখতা, খাবার লবণ, তো খাবার লবণে কী হতো বলো তো? খাবার লবণে কী হইতো? দেখো খাবার লবণে কী হইতো? খাবার লবণ কোনটা? সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখো খাবার লবণে কী হইতো এখানে? তাহলে খাবার লবণ হচ্ছে আবার সোডিয়াম ক্লোরাইড। এখন আমরা সবাই জানি সোডিয়াম ক্লোরাইডে কিন্তু স্পেসিফিক গলনাঙ্ক আছে, এটার স্ফুটনাঙ্ক আছে। তাহলে ফার্স্টে কী হইতো বলো তো এখানে? ফার্স্টে এই যে প্রথমে আগে বেড়ে 801-এ যাইতো, পরে এখান থেকে এখানে আসতো, তো এরপর আবার এখান থেকে এখানে যাইতো, এরপরে আবার এখান থেকে এখানে আসতো, পরে গিয়ে হচ্ছে আবার এটা উপরে উঠতো, কারণ সোডিয়াম ক্লোরাইড তো ঊর্ধ্বপাতিত পদার্থ না, রাইট? তো এটাকে এভাবে লিখে দিবা। তাহলে এখানে কত? এটা আমরা সবাই জানি এটা 801 ডিগ্রি সেলসিয়াস হয়, 801 ডিগ্রি সেলসিয়াস হয়। আর এটা হয়ে থাকে 1465 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমাকে গত ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম, এদের স্ফুটনাঙ্কগুলো আমি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক লিখে দিয়েছিলাম। তো এখানে দেখো ফার্স্টে কী ছিল? এখানে এই জায়গায় ছিল সলিড, এই জায়গায় ছিল সলিড প্লাস লিকুইড, এই জায়গায় হচ্ছে লিকুইড, এই জায়গায় হচ্ছে লিকুইড প্লাস গ্যাস বা ভ্যাপার যাই বলো, আর এই জায়গায় হচ্ছে গ্যাস। তাহলে এখানে কিন্তু কী হবে বলো তো? এখানে কিন্তু তাদের এই যে তাপীয় বক্ররেখাগুলো ভিন্ন হবে। কেন? কারণ এম যৌগটা তোমার হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত বস্তু, এম যৌগটা তোমার হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, বাট আমার খাবার লবণ ওটা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ না। তো এই জন্য এদের তাপীয় বক্ররেখাগুলো ভিন্ন হবে। ঠিক আছে, আশা করি তুমি জিনিসগুলো এখানে বুঝতে পারছো। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে এখানে আমাকে তোমার এখানে একটি পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া আছে এত, আণবিক ভর এত, তাহলে লিখিত পদার্থটির তাপীয় বক্ররেখা অঙ্কন করো। দেখো গলনাঙ্ক দেখে আমরা বুঝতেছি এটা হচ্ছে আসলে ইউরিয়ার তোমাকে ব্যাপার স্যাপার দেওয়া আছে। তাই এটা তো খুব সোজা, এটা তুমি পারবা না আঁকতে বলো তো? এখানে এটাকে তুমি পারবা আঁকতে? জাস্ট তাপীয় বক্ররেখা বর্ণনা করো, অঙ্কন করবা আর বর্ণনা করবা। তো ফার্স্টে এখানে দেখো, ফার্স্টে এখানে কী দেখাবা? এই যে দেখো এখানে স্পেসিফিকভাবে তোমাকে জাস্ট কয়টা টেম্পারেচার দেখাই দিতে হবে। তো ধরো তুমি প্রথমে আগে কঠিন ইউরিয়াকে নিছো, তো কঠিন ইউরিয়া কী হবে ফার্স্ট আগে বলো? এখান থেকে এখানে বাড়বে, হ্যাঁ, বেড়ে এটা কততে যাবে? বেড়ে যাবে হচ্ছে 133-এ। পরে এখানে সুপ্ততাপ গৃহীত হবে, সুপ্ততাপ এখানে গৃহীত হবে, রাইট? সুপ্ততাপ এখানে গৃহীত হবে, হইল? হওয়ার পরে আবার তোমার হচ্ছে ধরো লিকুইডে যাবে, যাওয়ার পরে আবার এখানে সুপ্ততাপ গৃহীত হবে, রাইট? এই জায়গায় দেখো সুপ্ততাপটা গৃহীত হবে, আর এরপরে গিয়ে ফাইনালি আবার তোমার এখানে বাড়া শুরু করবে। ঠিক আছে? তো এখানে যদি টেম্পারেচারগুলো নোট ডাউন করো, এই টেম্পারেচার হচ্ছে কত? 133 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটা। আর এই টেম্পারেচারটাকে তুমি যদি নোট ডাউন করো, এই টেম্পারেচারটা কত দেখো দেওয়া আছে? 242 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তো এইটাই হচ্ছে তোমার লেখচিত্র, এটাকে বর্ণনা করবা। তুমি বলবা ও এ, এটাকে নাম দিবা ধরো ও এ অংশ, এটাকে নাম দিবা বি, এটাকে নাম দিবা সি, এটা নাম দিবা ডি, এটা নাম দিবা ই। তো তুমি এখানে বলবা এরকম ও এ অংশের মধ্যে কঠিন ইউরিয়া বিদ্যমান আছে, তারপরে এ বি অংশের মধ্যে তোমার হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে কঠিন যে ইউরিয়াটা আছে সেটা তোমার সুপ্ততাপ গ্রহণ করে তরল ইউরিয়াতে পরিণত হচ্ছে। এখানে আসলে কি হচ্ছে? আন্তঃআণবিক শক্তিটা হ্রাস পাচ্ছে। ওকে, এগুলো তুমি এভাবে করে বর্ণনা করে দিবা। পারবা না জিনিসটা? চিত্র আঁকবা, সাথে কী করবা বলো তো? এখানে চিত্র আঁকার সাথে সাথে এখানে তোমার কিন্তু বর্ণনাও করতে হবে। ওকে, বর্ণনা তুমি নিজে করবা, তোমাকে যা যা বলছে তার উপর বেসিস করে। তো এখানে দেখো বর্ণনাটাও দিয়ে দিচ্ছে তোমার এখানে। যেমন দেখো বর্ণনাটা যদি দেখি আমি তোমাকে, আচ্ছা বর্ণনা এখানে বলছে কি? বর্ণনা দিচ্ছে ঘ নাম্বারের জন্য, এটার গ নাম্বারে বর্ণনা তুমি নিজে বাড়ি কাজ করবা। তাহলে গ এর যে বর্ণনা তোমার বাড়ি কাজ থাকবে, বর্ণনা তোমার বাড়ি কাজ। আচ্ছা, এবার আসো ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে বলা হয়েছে তাপীয় বক্ররেখার প্রথম ও শেষ বিন্দুতে, তাপীয় বক্ররেখার প্রথম এবং শেষ বিন্দুতে কণাসমূহের মধ্যকার গতিশক্তির তুলনা করো। আচ্ছা, প্রথম বিন্দু হচ্ছে তোমার এইটা, যেখানে কঠিন অবস্থায় আছে। শেষ বিন্দু হচ্ছে তোমার এইটা, যেখানে গ্যাস অবস্থায় আছে। কথাটা শোনো ভালো করে। তাহলে প্রথম বিন্দুতে কিন্তু এটা সলিড অবস্থায় আছে, রাইট? প্রথম বিন্দুতে কী অবস্থায় আছে? সলিড অবস্থায় আছে। শেষ বিন্দুতে কী অবস্থায় আছে বলো তো? শেষ বিন্দুতে এটা দেখো গ্যাস অবস্থায় আছে। তো ডেফিনেটলি কঠিন অবস্থায় তো কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি অনেক বেশি থাকে, ফলে এদের গতিশক্তি কিন্তু খুবই কম হবে। আর গ্যাসীয় অবস্থায় কণাগুলো অনেকটা মুক্ত থাকে বললেই চলে। তাহলে এদের কিন্তু আমার আন্তঃআণবিক শক্তি অনেক কম থাকার কারণে এদের কিন্তু গতিশক্তি অনেক বেশি থাকবে। আর বুঝতেও পারতেছো এখানে তাপমাত্রা অনেক বৃদ্ধি পাইছে, মানে এদের তাপমাত্রা অনেক হাই, টেম্পারেচার হাই হলে কণাগুলোর ব্যাগও বেড়ে যায় আসলে। তো এই কথাগুলোকে এখানে আসলে গুছাই লেখা হয়েছে, এই কথাগুলোকে এখানে গুছাই লিখে দিয়েছে। যেমন কি বলছে? গ হতে পাই যে পদার্থটি তাপীয় বক্ররেখার প্রথম বিন্দুতে পদার্থটা কিন্তু কঠিন অবস্থায় থাকে, আর এমত অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কিন্তু অনেক বেশি থাকে, ফলে কণাগুলো একে অপরের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে। কণাগুলোর মধ্যে এই সময় গতিশক্তি খুবই কম থাকে।
আর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তোমার কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পাইতে থাকে। আর বক্ররেখার যে শেষ বিন্দু, দেখো বক্ররেখার যে শেষ বিন্দুতে কিন্তু জিনিসটা গ্যাসীয় অবস্থায় থাকে। গ্যাসীয় কণাগুলা পরস্পর থেকে দূরে অবস্থান করে এবং মুক্তভাবে চলাচল করে, ফলে তাদের কিন্তু গতিশক্তি অনেক বেশি থাকে। তাই শেষ বিন্দুতে কণাসমূহের গতিশক্তি এটা কিন্তু গ্রেটার দেন প্রথম বিন্দুতে কণাসমূহের গতিশক্তি। পারবা না লিখতে? বলো পারবা? এই জিনিসগুলো কি পারবা? আশা রাখতেছি, আশা আমি রাখতেই পারি তুমি জিনিসগুলো এখানে পারবা। তারপর দেখো বলছে পদার্থটি তাপ প্রদানের লেখচিত্র বর্ণনা করো। সেম 115 444, এটা তোমার বাড়ি কাজ থাকবে। তুমি ওই যে জাস্ট ওই ইউরিয়ার জন্য যেরকম আঁকছি এটা তুমি নিজে নিজে বাসায় ট্রাই করবা একে একে, তাহলে এটা তোমার বাড়ি কাজ থাকবে। ঠিক আছে? ওকে। তারপর বলতেছে বি সি অবস্থায়, বি থেকে সি অবস্থায়, দেখো বলতেছে বি থেকে সি অবস্থায় তুমি যদি এখানে তাপ প্রদান করা সত্ত্বেও তাপমাত্রা বৃদ্ধি পায় না কেন? মানে এই অবস্থাটা দেখো, এখানে একটু করে তোমার হচ্ছে দেওয়া আছে। এটা যদিও হবে কীরকম, এটা যদিও এখানে তরল এভাবে বলাটা ভুল হবে, কঠিন তরল আবার দিচ্ছে গ্যাস, না এটা তো হয় নাই জিনিসটা, এখানে এটা হয় নাই। চিত্রের মধ্যে ঝামেলা আছে, এটা চিত্র দিছে কিন্তু ঊর্ধ্বপতনের আবার তরল অবস্থা দেখাচ্ছে, বুঝছো? যাই হোক চিত্রের মধ্যে ঝামেলা আছে, চিত্রের মধ্যে তুমি এভাবে দেখো, এইভাবে একটা অংশ বাড়ায় দাও, হ্যাঁ, আবার এইভাবে একটা অংশ তুলে দাও, তাহলে এখন ঠিক আছে। এখন তাহলে এখানে তরল অবস্থা বিদ্যমান আছে, রাইট? বাট যেটা দেওয়া ছিল সেখানে কিন্তু তরল অবস্থা ছিল না। আচ্ছা, তো যাই হোক, তো এটা একটু মডিফাই করে নিবা আর কি, হ্যাঁ একটু মডিফাই করে নিবা, তাহলে এটা আমি হলুদ কালার করে দিই। ওকে, এটাকে তাহলে একটু হলুদ কালার করে দিই। দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ তোমাকে বোঝাই দিচ্ছি জিনিসটাকে, টেনশন নিও না। ওকে, তো চলো আমরা দেখাই আসো। তাহলে এখানে আমি এটা একটু মুছে দিতে হবে, একটু এখানে আসলে আমার টাইপিস্ট আমার যেটা মনে হতো আমার টাইপিস্ট মিস্টেক করে ফেলছে, বুঝছো? টাইপিস্ট মিস্টেক করে ফেলছে। এটা হচ্ছে তরল আর উপরেরটা হচ্ছে গ্যাস এবং এটা হচ্ছে ই। যাই হোক, দেখো এবার আসো, এবার বর্ণনা করি। দেখো কি বলছে, বিসি অবস্থা মানে কোনটা? এই অবস্থায়, এই যে বি এখানে আছে, সি এখানে আছে, এটা হচ্ছে কঠিন আর তরল, এদের মধ্যে সাম্য অবস্থা আছে। আমরা জানি বিসি অবস্থায় সুপ্ততাপ বিরাজ করে। বিসি অবস্থায় কি বিরাজ করে? বিসি অবস্থায় সুপ্ততাপ বিরাজ করে বলে এই অবস্থায় তাপ প্রদান করা সত্ত্বেও তাপমাত্রা বৃদ্ধি পায় না। জাস্ট এখানে কি হয়, ভৌত অবস্থা পরিবর্তন করে, বুঝছো? তো এখানে আসলে গলা শুরু করে, বি বিন্দুতে গলা শুরু করে এবং গলতে গলতে সি বিন্দু থেকে আসলে সম্পূর্ণ পরিমাণে গলে যায়। মানে এখানে সুপ্ততাপের গ্রহণের ব্যাপার স্যাপার আছে। সুপ্ততাপকে কী হয় বলতো, শুধুমাত্র ভৌত অবস্থার পরিবর্তন ঘটে বা টেম্পারেচারে কিন্তু পরিবর্তন ঘটে না। সো এর মাধ্যমে আসলে আমাদের এই চ্যাপ্টারটা এন্ড হচ্ছে। ওকে, এর মাধ্যমে আসলে আমাদের এই চ্যাপ্টারটা এন্ড হচ্ছে। আশা রাখতেছি যে চ্যাপ্টারটা খুব ভালো করে তুমি বুঝতে পারছো। তো দেখা হবে আমাদের এই যে তোমার আমি তোমাকে রুটিন তাহলে আরেকবার দিয়ে দিব, কয়েকটা এক্সট্রা ক্লাসও নিব, তোমাদেরকে একটু সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করা দরকার। হ্যাঁ, যেহেতু আসলে 27 ব্যাচের এখানে অনেকে আসো এবং এই কোর্সটা তো আসলে 27 ব্যাচের জন্য ডিজাইন করা। সো আমি তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাস দিয়ে দিব, একটা সমস্যা নেই। তো দেখা হবে তাহলে চ্যাপ্টার 3-তে। আশা করি চ্যাপ্টার 2টা অনেক ভালোভাবে তোমরা পারছো। হ্যাঁ, আমরা আগে প্রথমে সবগুলো ডিটেল ক্লাস করব। ডিটেল ক্লাস করার পরে আমাদের চেষ্টা থাকবে সব ডিটেল চ্যাপ্টার শেষ করার পরে ওয়ান শট ক্লাস দেওয়ার। বাট ওয়ান শট ক্লাসটা আসলে কখনোই আমি প্রমোট করবো না। আমি প্রমোট করবো সবসময় ডিটেল ক্লাসটাই, বা তোমাকে করতে বলবো ডিটেল ক্লাসটাই। বাট ওয়ান শট ক্লাসে কী হয়, ওই অনেকে একটু পরীক্ষার আগে রিভিশন দিতে পারে, এটা একটা সুবিধা তাদের। ঠিক আছে? সো সবাই ভালো থাকবা, দেখা হবে নতুন চ্যাপ্টারে। যাই তাহলে, আসসালামু আলাইকুম।